হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের থার্ড সেমিটিভ ইভ্যালুয়েশনের যে 6 নম্বর স্কুল আছে বজবজ পিকে হাই স্কুল এইচএস এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, কে কোথা থেকে দেখছো সেই জায়গার নাম, নিজের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে 1-এর দাগে আছে এক্স ও ওয়াই এর কর্মক্ষমতার অনুপাত 3:2 এবং কোনো একটি কাজ সম্পূর্ণ করতে আলাদাভাবে যে সময় লাগে তার অনুপাত কোনটা হবে সেটা বলতে হবে। তো কর্মক্ষমতা 3:2, তাহলে কর্মক্ষমতার যে অনুপাত হয় কিন্তু যত সময় লাগবে তার অনুপাত কিন্তু আলাদা হয়। তো এখানে হবে 1/3:1/2, 1/3:1/2, যেহেতু 3 আর 2 এর লসাগু 6, 1-এর 3 × 6 1-এর 2 × 6, তাহলে ভাগ করলে পাচ্ছি 2:3, তাহলে এটা এই 2:3 হবে, অর্থাৎ এই উত্তর হবে। তো এটা আমরা লিখে লিখেও করতে পারি বড় করে একটু, তো আমি এখানে লিখে লিখে বড় করে করছি, দেখে নাও। তো কর্মক্ষমতার অনুপাত 3:2, অর্থাৎ এক্সের সময় লাগে যদি 3x দিন, ওয়াইয়ের সময় লাগবে, এক্সের যদি 3 দিন সময় লাগে, ওয়াইয়ের সময় লাগবে 2 দিন। তো এখানে আমরা এইভাবে ধরতে পারি যে এক্স 3x দিনে কাজটি করে, ওয়াই 2x দিনে কাজটি করে। তাহলে এখানে আমরা এইভাবে একবারে করলাম, আর যদি ওটা পছন্দ না হয় বা বুঝতে না পারো তাহলে আমি এটা একটু বড় করে করছি। মনে করি সমগ্র কাজ এক্স 3 দিনে, না এখানে সমগ্র কাজের এক্স করে 1 দিনে 3x অংশ ও ওয়াই করে 1 দিনে 2x অংশ। তাহলে কর্মক্ষমতা এক্সের ক্ষেত্রে 3x আর ওয়াইয়ের ক্ষেত্রে 2x। তাহলে সম্পূর্ণ কাজ করতে কার কত সময় লাগে সেটা যদি বের করতে চাই, এক্স 3x অংশ কাজ করে 1 দিনে, আর 1 অংশ কাজ করে সমান 1/3x দিনে। একই রকমভাবে ওয়াই 2x অংশ কাজ করে সমান 1 দিনে, আর 1 অংশ কাজ করে সমান 1/2x দিনে। তাহলে সময়ের অনুপাত 1/3x সময়ের অনুপাত সমান 1/3x 1/2x। যেহেতু 3x আর 2x এর লসাগু 6x, সেই জন্য 1/3x তাকে 6x দিয়ে গুণ করব এবং 1/2x তাকেও 6x দিয়ে গুণ করব। গুণ করলে x কেটে যাচ্ছে, এটা হলো 3, x কেটে যাচ্ছে, এটা হলো 2, তাহলে সমান 2:3। আমরা এভাবেও ভাবতে পারি। পরপর দুবার 10% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? আমরা ভাবতে পারি 20% হবে, কিন্তু 20% হবে না, এটা অন্য কিছু হবে। তো দেখা যাক, মনে করি প্রকৃত মূল্য 100 টাকা, মনে করি কোনো দ্রব্যের মূল্য 100 টাকা। তাহলে প্রথম 10% ছাড়ের পর মূল্য সমান, দেখো প্রথমে প্রকৃত মূল্য 100 টাকা, তাহলে 10% মানে এই 100 টাকার 10%, সেটা কিন্তু 10 টাকাই। তাহলে মূল 10 ছাড় দেওয়া হচ্ছে 10 টাকা, তাহলে 100 থেকে 10টা বিয়োগ করলাম,
সমান 90 টাকা, এটা প্রথমবার 10% ছাড়ের পরে মূল্য হচ্ছে। এরপরে 90 টাকার 10% মানে কত সেটা বের করে নিতে হবে। 90 টাকার 10% সমান 90 ইন্টু 10/100। 100 টাকার 10% আমরা মুখে মুখে বলে দিলাম 10 টাকা হবে, কিন্তু 90 টাকা 10% হিসাব করে বের করতে হবে। এটা মুখে মুখে 10 টাকা বলা যাবে না। এটা হবে 0 0 কেটে দিলাম, তাহলে এটা হচ্ছে কিন্তু 9 টাকা। 9 টাকা। তাহলে দ্বিতীয়বার যখন 10% ছাড় দিচ্ছি, অ্যাকচুয়ালি 9 টাকা ছাড় দিচ্ছি। দ্বিতীয় 10% ছাড়ের পর মূল্য সমান ছিল 90 টাকা, তার থেকে 9 টাকা ছাড়া হচ্ছে, সমান 81 টাকা। তাহলে সমতুল্য ছাড় আগে ছিল 100 টাকা, এখন হয়েছে মূল্য 81 টাকা। তাহলে এটা সমান হবে 100 থেকে 81 বিয়োগ অর্থাৎ 19 টাকা। তাহলে দেখো এখানে যেহেতু প্রথম মূল্য 100 টাকাই ছিল, সুতরাং ছাড়ের যে পরিমাণ সেটাকে আমরা পার্সেন্ট বলতে পারি, কারণ প্রথমকার মূল্য 100 টাকা ছিল সেই জন্য। তাহলে 100 টাকার মধ্যে ছাড়া হলো এই 19 টাকা, অর্থাৎ এটা 19% ছাড়। এখানে হবে 19%। a বাই বি এক্স মাইনাস বি বাই এ এক্স সমান এ স্কোয়ার মানে বি স্কোয়ার হলে এক্সের মান কত? a বাই বি এক্স মাইনাস বি বাই এ এক্স সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এক্সের মান বের করতে হবে, তাহলে বি এক্স এবং এ এক্স এর লসাগু এ বি এক্স। তাহলে বি এক্স দিয়ে ভাগ করলে বি এবং এক্স কেটে যাবে, এ থাকবে, এর সাথে এ এর গুণ এ স্কোয়ার। এখানে এক্স দিয়ে ভাগ করলে বি থাকবে, বি দিয়ে বিকে গুণ বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন যদি বজ্রগুণ করা হয় তাহলে এ বি এক্স ইন্টু এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে 1 আছে, সমান 1-এর সাথে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ হবে। তাহলে এক্স সমান পেলাম, ডান দিকে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বাদিকে ছিল এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা এক্সের সাথে গুণ হিসাবে ছিল, সেই জন্য বাই দিয়ে লিখেছি, কেটে গেল, সমান 1/ab। তাহলে এক্সের মান 1/ab। এক্স মাইনাস ওয়াই হোল কিউব সূত্রে এক্স স্কোয়ারের সহগ কত হবে? তাহলে এক্স মাইনাস ওয়াই হোল কিউব এই সূত্রটা প্রথম লিখতে হবে। এক্স মাইনাস ওয়াই হোল কিউব অর্থাৎ এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এটা হলো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা হলো সূত্র। এখন এক্স স্কোয়ারের সহগ বের করতে হবে। তো এখানে এক্স স্কোয়ার এখানে আছে, এর সঙ্গে আছে -3 আর ওয়াই, তাহলে এক্স স্কোয়ার এর সহগ সমান -3y। যদি বলা হতো এক্স কিউবের সহগ কত, সহগ কিছু নেই মানে 1, এক্স স্কোয়ারের সহগ -3y। যদি বলা হতো ওয়াইয়ের সহগ কত, তাহলে কিন্তু -3x স্কোয়ার হতো। এখানে আসো, যদি বলা হতো এক্সের সহগ কত, এক্সের সহগ 3y স্কোয়ার। যদি বলা হতো ওয়াই স্কোয়ারের সহগ কত, সেক্ষেত্রে বলা হতো 3x, অর্থাৎ সাথে সাথে যে সংখ্যা আছে সেটা গুণ হিসাবে আছে, সেটাই হচ্ছে সহগ। তারপরে 1/5 এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটি হলো, আমরা জানি ওয়াই সমান 0 হলে সেই বিন্দুগুলো সবই এক্সের উপর হয়। তাহলে ওয়াই সমান 0 এখানে আছে, এক্স ওয়াই সমান 0, এটা হবে না, এটা এক্সের মান 0 আছে, এটা ওয়াই অক্ষের উপরে আছে, বাট এটা অনলি এই যে এক্স অক্ষের উপরে আছে। তারপর হচ্ছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহির্কোণ প্রতিটি অন্তঃকোণের 1/9 অংশ হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা n ধরবো এখানে, তারপরে প্রতিটি বহির্কোণ এবং প্রতিটি অন্তঃকোণের সূত্র লিখব।
লিখে একে অপরের একের নয় অংশ লিখলে n এর মান সমাধান করে বের করতে পারবো। তো 1-এর 5, 1-এর 6, তাহলে মনে করি বাহুর সংখ্যা n। বাহুর সংখ্যা সমান n, অতএব প্রতিটি বহির্কোণ সমান 360 ডিগ্রি বাই n ও অন্তঃকোণ সমান 2n-4 বাই n ইন্টু 90 ডিগ্রি। তো এখানে বলা আছে যে বহির্কোণ প্রতিটি অন্তঃকোণের 1/9 অংশ। তাহলে এই যে 3 প্রশ্নানুসারে এই যে বহির্কোণ অর্থাৎ 360 ডিগ্রি বাই n, এটা প্রতিটি অন্তঃকোণ আছে এর 1/9 অংশ, 1/9 ইন্টু এই প্রতিটি অন্তঃকোণ। আচ্ছা, নিচে নিচে n কেটে দিলাম, 9 এবং এটা কেটে 10 হলো, তাহলে পাচ্ছি 360 ডিগ্রি উভয় পক্ষ থেকে আর দেব না, সমান 2n-4, তাকে 10 দিয়ে গুণ, তাহলে 20n মাইনাস 4 10 কে 40। আমাকে n এর মান বের করতে হবে, তাহলে 20n সমান 360 মাইনাস 40কে বাদিকে নিয়ে আসছে, তাহলে 360 প্লাস 40, এটা হলো 400। n সমান 400, তাকে 20 দিয়ে ভাগ করছি, তাহলে এটা হচ্ছে 20, n সমান 20, তাহলে বাহুর সংখ্যা সমান 20। দুই দাগে শূন্য থেকে বড় কিন্তু এক অপেক্ষা ছোট এরূপ 4টি মূলদ সংখ্যা লেখো। তাহলে আমরা যে ভগ্নাংশগুলো দেখি, প্রকৃত ভগ্নাংশ যেগুলো, যেমন 2-এর 3 ওপরে ছোট নিচে বড়, এটা কিন্তু 0-এর চেয়ে বড় কিন্তু 1-এর চেয়ে ছোট, এটা হতে পারে। তারপরে 4-এর 5 ওপরে ছোট নিচে বড়, এটা হতে পারে। তারপরে 5-এর 6, তারপরে 6-এর 7, তারপরে 7-এর 8, 8-এর 9, এরকম করে ওপরে ছোট নিচে বড় যতগুলো সংখ্যা লিখব সবই 1-এর চেয়ে ছোট বাট 0-এর চেয়ে বড়, আর এগুলো সবই মূলদ সংখ্যা। জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 3:1। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত অংশ আছে? তাহলে যে হাইড্রোজেন আর অক্সিজেনের আনুপাতিক ভাগার আছে, সেই আনুপাতিক ভাগারকে 100 দিয়ে গুণ করলে আমরা হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা অংশ পেয়ে যাব। সুতরাং শতকরা অংশ বের করতে গেলে আনুপাতিক ভাগার বা কত অংশ আছে সেই অংশকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখব কি, জলে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন সমান 2:1। অতএব হাইড্রোজেন ও অক্সিজেনের আনুপাতিক ভাগার হাইড্রোজেনের ক্ষেত্রে হবে 2টা হাইড্রোজেনের জন্য 2 আর 1 মিলে 3, 2-এর 3, ও অক্সিজেনের জন্য হবে 1-এর 3, 2-এর 3 ও 1-এর 3। অতএব হাইড্রোজেনের
অংশ, অ্যাকচুয়ালি শতকরা অংশ বের করতে চাইছি, তাহলে 2/3 ইন্টু 100, তাহলে এখানে পার্সেন্টেজ চিহ্ন দিলাম, সমান 200/3%। তাহলে 3 দিয়ে 200কে ভাগ করলে 6, 3 6 18, 6 3 6 18, তাহলে 66, তাহলে এটা হলো 66.23%। অক্সিজেনের অংশ সমান অক্সিজেনের আনুপাতিক ভাগ আর 1/3, তার সাথে 100 গুণ করলাম, তাহলে এটা পার্সেন্ট হবে, সমান 100/3%। আর 3 দিয়ে 100কে ভাগ করতে হবে, সমান 33.13%। x প্লাস 1/x মাইনাস 3 সমান 5, তাহলে এর মান বের করতে হবে। পাঁচটাকে আমি 3 প্লাস 2 লিখলাম, 3টাকে বাদিকে নিয়ে আসব, বা উভয় পক্ষকে থেকে 3 বিয়োগ করব। তাহলে 3টাকে বাদিকে নিয়ে এলাম, তাহলে x মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 3, এটা সমান 2 পেয়েছি। আমাকে মান বের করতে হবে x মাইনাস 3 তার হোল কিউব প্লাস 1/x মাইনাস 3 তার হোল কিউব, সমান এটা x মাইনাস 3 কিউব প্লাস 1/x মাইনাস 3 কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব সূত্রে ভেঙে দেব, তাহলে এরকম একটা জায়গা আসবে। a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এখানে a এর জায়গাতে আছে x মাইনাস 3 আর b এর জায়গাতে আছে 1/x মাইনাস 3, তাহলে হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু a মাইনাস b, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এর মান 2 পেয়েছি, তাহলে 2 বসালাম, 2 এর কিউব মাইনাস 3 ইন্টু 1, 3 ইন্টু 1, আর এর মান 2, সমান এটা 2 এর কিউব করলে 8 হবে, আর 3 দুগুণ 6, এটা সমান 2। আচ্ছা, এখান থেকে a ও b এর মান বের করতে হবে। তাহলে বাদিকটা লিখে নিলাম, এখানে আছে x² মাইনাস 8x প্লাস 15 আছে, সমান চিহ্নের দিকে ডান দিকে যা আছে ওটা পরে লিখব। তো 15কে ভেঙে 8 করতে হবে, অর্থাৎ মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো 15কে ভেঙে যদি 8 করতে হয়, 3 5 15, 5 এবং 3 যোগ করলে 8 হয় আমরা জানি, তাহলে x² মাইনাস 8-এর জায়গাতে 5 প্লাস 3 লিখেছি, এক্সটা এখানে লিখে দিলাম, প্লাস 15 সমান x² মাইনাস 5x মাইনাস a প্লাস a মাইনাস 3x প্লাস 15, এক্স কমন নেব দুটো পদ থেকে, তাহলে x মাইনাস 5, আর এই দুটো পদ থেকে 3 কমন নেব, তাহলে x মাইনাস 5, তাহলে x মাইনাস 5 ইন্টু x মাইনাস 3 পেলাম। তাহলে এই x মাইনাস 5 ইন্টু x মাইনাস 3 এর মান, বা এটা সমান দেওয়া আছে x প্লাস a ইন্টু x প্লাস b, এটা দেওয়া আছে। তাহলে দুই দিকে তুলনা করলে পাই a সমান -5 ও b সমান -3, অথবা a সমান -3 ও b সমান -5।
তাহলে এটা লেখার ক্ষেত্রে তোমরা কেবল এই মানটা লিখতে পারো, এই মানটা না লিখলেও চলবে। একটি ত্রিভুজের দুটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ দুটির মান 135 ডিগ্রি ও 119 ডিগ্রি হলে ত্রিভুজটির কোণ তিনটির মান কত? ABC মনে করলাম ত্রিভুজটি, তাহলে এখানে আছে ত্রিভুজের একটি ত্রিভুজের দুটি বাহুকে বর্ধিত করলে, তাহলে এটা একটা বাহুকে বর্ধিত করলাম আর এখানে আরেকটা বাহুকে বর্ধিত করলাম, তাহলে এ একটা কোণ পেলাম, এটা দেওয়া আছে 135 ডিগ্রি, আর এ একটা বহিস্থ কোণ পেলাম, এটা দেওয়া আছে 119 ডিগ্রি। তাহলে কোণ তিনটির মান বের করতে হবে। তো ধরি ত্রিভুজটি ABC, ত্রিভুজটি ABC, এখানে ডি নাম দিলাম, এখানে ই নাম দিলাম। BC ও CA বাহুকে বর্ধিত করা হয়েছে। অতএব এই যে BAC, এই কোণটা, কোণ BAC সমান হবে, টোটালটা 180 ডিগ্রি, দুটো কোণ মিলে 180 ডিগ্রি মাইনাস 119 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 119 ডিগ্রি বিয়োগ করলে এটা হচ্ছে 59 ডিগ্রি। আর এই কোণটা ACB, কোণ ACB সমান 180 ডিগ্রি থেকে বিয়োগ করব 135 ডিগ্রি, তাহলে এটা হলো 45 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে 1 হাতে 1 2 6, এটা 61 ডিগ্রি, 61 ডিগ্রি, আর এটা 180 থেকে 135 বিয়োগ করছি, 5 হাতে 1 4 4, 45 ডিগ্রি, এটা ঠিক আছে। তৃতীয় কোণটির মান আমরা জানি তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে তৃতীয় কোণটির মান হবে এই দুটো কোণ বিয়োগ করব 180 ডিগ্রি থেকে। তৃতীয় কোণটির মান সমান 180 ডিগ্রি মাইনাস 61 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 180 ডিগ্রি। আচ্ছা, 61 এবং 45 যোগ করে ফেলি, এটা হলো 6, এটা হলো 10, মাইনাস 106 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 74 ডিগ্রি। 61, 45 এবং 74, অতএব কোণ তিনটির মান 61 ডিগ্রি, 45 ডিগ্রি ও 74 ডিগ্রি। প্রদত্ত চিত্রে বি সরলরেখাংশ এবি সরলরেখাংশের উপর লম্ব, বিটা এবির উপর লম্ব। দেখাও যে এসি ও বিডি পরস্পর সমান্তরাল। এসি আর বিডি পরস্পর সমান্তরাল দেখাতে হবে, তাহলে কি আমরা এই একান্তর কোণ দুটি যদি পরস্পর সমান দেখাতে পারি তাহলে বলতে পারবো যে এসি আর বিডি পরস্পর সমান্তরাল। তো এখন উদ্দেশ্য হচ্ছে এই কোণটার মান বের করা। তাহলে এটা যেহেতু লম্ব, তাহলে এই পুরো কোণটা 90 ডিগ্রি, তাহলে এবি
না, এখানে বি লম্ব এ বি, বিটা এ বির উপরে লম্ব, তাহলে এখান থেকে বলতে পারি অতএব কোণ এ বি ই এটা 90 ডিগ্রি, সমান 90 ডিগ্রি। আর এই কোণটা 54 ডিগ্রি দেওয়া আছে, এর নাম ডিবিই। প্রদত্ত কোণ ডিবিই এটা সমান 54 ডিগ্রি। অতএব কোণ এবিডি এই কোণটা, এই 90 ডিগ্রি থেকে 54 ডিগ্রি বিয়োগ করলে এই কোণটা পাবো, 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি। তাহলে 90 থেকে 50 বিয়োগ করলে পাই 40, আর 4 বিয়োগ করলে পাই এটা 36। তাহলে এই কোণটা পেলাম 36 ডিগ্রি। তাহলে এই কোণটা সমান এই কোণটা বিএসি, এটাও 36 ডিগ্রি। তাহলে এটা সমান কোণ বিএসি। এখন কোণ এবিডি এই কোণটা সমান এই একান্তর কোণ বিএসি। এবিডি আর বিএসি এই যে এখানে এবিডি এই কোণটা আর বিএসি এই কোণটা, এই দুটো কোণ পরস্পর সমান, তাহলে একান্তর কোণ যেহেতু, তাহলে এসি আর বিডি পরস্পর সমান্তরাল। এখান থেকে বলা যাতে এসি সমান্তরাল বিডি, তাহলে এখানে লিখতে প্রুভড বা প্রমাণিত। ত্রিশ জন 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 সারান। যদি আরও 10 জন লোক কাজটি সারাতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে এখানে আগে গণিতের ভাষায় সমস্যাটি তৈরি করতে হবে, তারপরে ভগ্নাংশ বের করে করে ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করতে হবে, বা কতজন লোক লাগবে সেটা বের করতে হবে। তাহলে এখানে প্রথমে লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা 3-এর 1। গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে আছে লোক সংখ্যা। লোক সংখ্যা অবশ্যই জন দিয়ে, জন এককে আছে লোক সংখ্যা। তারপরে 15 দিনে অর্থাৎ সময়টা দিনে আছে। তারপরে কাজের অংশ, কাজের পরিমাণও লিখতে পারি, ব্র্যাকেটে অংশ। তো প্রথমে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তায় 3/7 সারান, এটা 3/7। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, লোক এখন 30 জন নেই, এখন 10 জন বেড়ে গেছে, অর্থাৎ এখন হয়েছে 40 জন। তাহলে করতে আসেন রাস্তার বাকি অংশ করতে কত দিন সময় লাগবে, এটা প্রশ্ন চিহ্ন। আর বাকি অংশ বলতে আমরা মোট কাজের পরিমাণকে 1 অংশ ধরি, বা রাস্তার মোট রাস্তা সেটা 1 অংশ। তাহলে 1 অংশ থেকে 3/7 যদি বিয়োগ করি আমরা, 7 ভাগের 3 ভাগ হয়ে গেছে, তাহলে 8 থেকে 4 ভাগ, তাহলে 7 ভাগের এখনও 4 ভাগ বাকি আছে। তাহলে 7 ভাগের 4 ভাগকে আমরা 4/7 হিসাবে লিখি। যেমন এটা হলো 7 ভাগের 3 ভাগ, তাহলে 7টে ভাগের মধ্যে 3টে ভাগ কাজ যদি হয়ে গিয়ে থাকে, আর বাকি আছে 7 ভাগের 4 ভাগ কাজ। বা আমরা এইভাবে বলতে পারি যে 7 7, 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়, এটা 4/7। বা এখানে 1 আছে, 1 আর 7 লসাগু লিখে আমরা আরও ডিটেলসে করতে পারি। তো যাই হোক, আমাকে সময় বের করতে হবে। তাহলে সময়ের সাথে লোক সংখ্যার সম্পর্ক লিখব, সময়ের সাথে কাজের পরিমাণের সম্পর্ক লিখব, দুটো ভগ্নাংশ পাবো, সেই ভগ্নাংশের সঙ্গেই 15 গুণ করতে হবে। তাহলে লিখব সময়ের সাথে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক, বিপরীত সম্পর্ক। কারণ লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সময় কম লাগবে,
আর লোক সংখ্যা যদি কমে সময় বাড়বে, উল্টো উল্টো ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। তাহলে লিখব সময়ের সাথে লোক সংখ্যার বিপরীত সম্পর্ক। সময়ের সাথে লোক সংখ্যার বিপরীত সম্পর্ক। লোক সংখ্যা 30 থেকে 40 হয়েছে, বেড়েছে, তাহলে ভগ্নাংশটা না, লোক সংখ্যা যখন বেড়েছে সময় কম লাগবে, তাহলে ভগ্নাংশটা একের চেয়ে ছোট হবে। সুতরাং ভগ্নাংশটি হবে হলো, এখানে দেখো 30 থেকে লোক 40 হয়েছে, তাহলে সময়টা আগে 15 দিন লাগছিল, এখন কম লাগবে, কারণ লোক বেশি আছে, তাহলে সময়টা কম লাগবে, তাহলে ভগ্নাংশটা একের চেয়ে ছোটো হবে, অর্থাৎ ছোটো সংখ্যাটা উপরে আর বড় সংখ্যাটা নিচে। এবার সময়ের সঙ্গে কাজের পরিমাণের সরল সম্পর্ক। কাজের পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে, কাজের পরিমাণ কমলে সময় কম লাগবে। তো এখানে কাজের পরিমাণ বেড়ে গেছে, তাহলে সময়ও বেশি লাগবে। আচ্ছা, তাহলে লিখব সময়ের সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক। সময়ের সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হলো, এখানে কাজের পরিমাণ বেড়ে গেছে, তাহলে ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে, অর্থাৎ বড় সংখ্যাটা আগে, ছোট সংখ্যাটা পরে। 4/7/4/3, এটা সরল করে লিখলে পাই 4/7 ইন্টু এটা 4/3টা আমি 3/4 লিখব, কারণ এই ভাগটাকে গুণ চিহ্ন দিয়েছি। তাহলে এখান থেকে সময় 15-এর সঙ্গে এই দুটো ভগ্নাংশ গুণ করলে পাবো। অতএব নির্ণেয় সময় সমান 15 ইন্টু এটা হবে 30/40 ইন্টু 4/7 ইন্টু 3/4, এখানে অবশ্যই হবে দিন। তাহলে এখানে 4 কেটে দিলাম, আচ্ছা এখানে ভগ্নাংশটা 4/7 আর এটা ছিল 3/7, 4/7 এটা 3/7, 15 ইন্টু 30/40 ইন্টু 4/7 ইন্টু 3/7, না এটা 7/3, 7/3 এটা 7 উপর নিচে কেটে দিলাম, তারপরে 3 × 10 = 30, 4 × 10 = 40, কেবল 15 আছে, তাহলে সমান 15 দিন। তাহলে সময় লাগবে এই 15 দিন। কোনো একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয়, তবে হিসাব করে দেখাও কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে, কতজন সেটা বের করতে হবে, আর উভয় বিষয়ে A+ পায়নি কতজন সেটা বের করতে হবে। তাহলে উভয় বিষয়ে A+ পেয়েছে, এটা আমরা এই 120-র 65% হিসাব করলে পেয়ে যাব। বাট উভয় বিষয়ে A+ পায়নি যারা, এই হিসাবটা করতে গিয়ে একটু আমাদের অন্যান্য হিসাব করে নিতে হবে। যেমন এই যে টোটালি A+ পেয়েছে কত, টোটাল A+ পেয়েছে 65%, আর এই যে 85% আছে এর মধ্যে 65% ঢুকে আছে, তাহলে এর থেকে 65 বিয়োগ করতে হবে, এর থেকে 65 বিয়োগ করতে হবে, করে যে দুটো বিয়োগফল পাবো তার সাথে 65 যোগ করলে আমরা মোট A+ পাওয়া লোকের সংখ্যা পাবো। তাহলে 100 থেকে সেটা বিয়োগ করলে A+ পাইনি কতজন সেটা বেরিয়ে যাবে। তাহলে প্রথম কাজ,
বহির্বিশ্বে কতজন এ প্লাস পেয়েছে সেটা দেখে নিই। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা সমান 120। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65%। উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে সমান 65%। তাহলে 120 জনের 65 কত হয় দেখে নিই। 120 জনের 65% সমান 120 ইন্টু 65/100 জন। তাহলে যদি 20 দিয়ে কাটাকুটি করি, 6 20 120, এটা 5 20 100, 5 13 65, তাহলে 6 13 78 সমান 78 জন। তাহলে এরা উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। এবারে উভয় বিষয়ে এ প্লাস পায়নি কতজন সেটা বের করতে গেলে একটু অন্যান্য হিসাব করে নিতে হবে। তো প্রথমে লিখব যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে সমান 65%। তারপরে শুধু, আচ্ছা এখানে বাংলা আছে এবং অঙ্ক আছে। শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। এখানে যে 85% আছে এর মধ্যে এই 65% কিন্তু ঢুকে আছে। তাহলে 65%, এই 85% মাইনাস 65%, আর এটা হলো 20%। শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে সমান এখানে 70%, তার থেকে 65% বিয়োগ করব, এটা পেলাম 5%। তাহলে মোট এ প্লাস কতজন পেল? মোট এ প্লাস পেয়েছে এই যে 65%, এখানে 20%, আর এখানে 5% যোগ করতে হবে। 65 আর 5 70 আর 20, তাহলে এটা হলো 90%। 90% মোট এ প্লাস পেয়েছে। বাকি যারা, তারা কোনো বিষয়ে এ প্লাস পায়নি। তাহলে কোনো বিষয়ে এ প্লাস পায়নি সমান 100%, তার থেকে 90 বিয়োগ করব, তাহলে এটা হলো সমান 10%। তাহলে 120 জনের 10% মানে কত সেটা দেখে নিই। 120 জনের 10% সমান 120 ইন্টু 10/100 জন। 10 দিয়ে কাটাকুটি করলে এখানে 10 পাই, আর এখানে 12 সমান 12 জন। তাহলে এ প্লাস পাইনি উভয় বিষয়ে এমন 12 জন, আর উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে এমন 78 জন। একটি পাত্রে সিরাপ ও জল 4:5 অনুপাতে এবং অপর একটি পাত্রে সিরাপ ও জল 5:1 অনুপাতে মেশানো আছে। ওই দুই পাত্র থেকে কি অনুপাতে মিশ্রণ নিয়ে অন্য একটি পাত্রে মেশানো হলে মিশ্রিত সিরাপ ও জলের অনুপাত 5:4 হবে। তাহলে এখানে কি অনুপাত সেটা জানতে চেয়েছে। তো আমরা ধরে নিতে পারি যে প্রথম পাত্র থেকে xml আর দ্বিতীয় পাত্র থেকে yml নেওয়া হয়েছে, তারপরে x আর y এর অনুপাত বের করলেই চলবে। সুতরাং এখানে সেটাই ধরে নেব যে প্রথম পাত্র থেকে xml এবং দ্বিতীয় পাত্র থেকে yml নেওয়া হয়েছে।
মনে করি প্রথম পাত্র থেকে x ml না ধরে লিটারও ধরতে পারি, তাহলে x লিটার, ও দ্বিতীয় পাত্র থেকে y লিটার নেওয়া হয়েছে। তাহলে প্রথম পাত্রে যে x লিটার নিলাম তাতে কতটা সিরাপ আছে আর কতটা জল আছে সেটা বের করে নিতে হবে। প্রথম পাত্রে সিরাপ ইজ টু জল, সিরাপ ইজ টু জল এটা আছে 4:5। তাহলে x লিটার নিয়েছিলাম, x লিটারে সিরাপের অংশ বা সিরাপের পরিমাণ, এটা সিরাপের অংশ আছে, এটা জলের অংশ, তাহলে মোট 5 আর 4 9। তাহলে সিরাপের পরিমাণ হবে এই যে 9/4 সিরাপ, এর সাথে x লিটার নিয়েছিলাম, x গুণ করলাম লিটার, তাহলে সমান 4x/9 লিটার। তাহলে এটা হলো সিরাপের পরিমাণ ও জলের পরিমাণ। এটা হবে 5/9 ইন্টু x লিটার সমান 5x/9 লিটার। এটা হচ্ছে জলের পরিমাণ। এটা প্রথম পাত্র হলো। এবার দ্বিতীয় পাত্র। দ্বিতীয় পাত্রে সিরাপ ইজ টু জল, এটা আছে 5:1। দ্বিতীয় পাত্রে সিরাপ ও জলের অনুপাত এটা 5:1 আছে। অতএব y লিটারে সিরাপের পরিমাণ সমান, এটা সিরাপের ভাগে 5 আছে, জলের ভাগে 1 আছে, তাহলে 5/5 আর 1 6 ইন্টু y লিটার সমান 5y/6 লিটার। ও জলের পরিমাণ জলের ভাগে 1, দুটো যোগ করলে 6 ইন্টু y লিটার সমান y/6 লিটার। তো মোট জল এবং মোট সিরাপ যোগ করে নেব। তো এখানে সিরাপ আছে 4x/9 আর এখানে আছে 5y/6। এই দুটো যোগ করলে আমরা মোট সিরাপ পাবো, আর এই দুটো অংশ পরিমাণ যোগ করলে মোট জল পাবো। এই জল আর সিরাপ বা সিরাপ আর জলের অনুপাত 5:4 দেওয়া আছে প্রশ্নে। তাহলে সিরাপ ও জল, নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত দেখি কত আসছে। নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত তো ওখানে সিরাপ আছে 4x/9 প্লাস দ্বিতীয় পাত্রে সিরাপ 5y/6। আচ্ছা, তাহলে প্রথম পাত্রে জল 5x/9
এবং প্রথম পাত্রে দ্বিতীয় পাত্রে জল y/6, এই যে অনুপাত। জল y/6, এখানে জল 5y/9, y/6 5y/9। প্রথম পাত্রে সিরাপ 4x/9, দ্বিতীয় পাত্রে 5y/6, 4x/9 5y/6, এই যে অনুপাতটা। তাহলে এই অনুপাতটা এখানে বলা আছে 5:4, বা 4 এবং 6, 9 এবং 6 লসাগু 18, এখানে লসাগু 18। 9 দিয়ে 18কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 4 দুগুণ 8, তাহলে 8x। 6 দিয়ে 18কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 5 কি গুণ, 3 5 15y। এখানে 9 দিয়ে ভাগ করলে 2, 5 দুগুণ 10, 6 দিয়ে ভাগ করলে 3, তাহলে এটা 3y সমান 5:4, বা 8x প্লাস 15y বাই 18, ইস টু মানে ভাগ চিহ্ন, তো এখানে গুণ চিহ্ন দিলাম, তাহলে এটা উল্টে লিখব। আর এটা হচ্ছে 5/4। এখানে থেকে সমাধান করে x/y বের করতে হবে। তাহলে 18 18 কেটে দিলাম। উপরে আছে 8x/15y, নিচে আছে 10x, উপরে 8x প্লাস 15y, নিচে 10x প্লাস 3y। তাহলে এই উপরের সাথে 4-এর গুণ, 4 8 32, এখানে 5 10 50, এর সাথে এর গুণ। তাহলে 5 দিয়ে 10x প্লাস 3y গুণ করলে পাই 50x প্লাস 3 5 15, 15y সমান 4 8 32, 32x প্লাস 4 15 60, 60y। তাহলে এখানে 50x ডান দিক থেকে 32x এদিকে লিখলাম, তাহলে চিহ্ন পাল্টে যাবে, সমান 60y, আর 15yকে সমান চিহ্নের ডান দিকে লিখলে মাইনাস 15y। 50 থেকে 32 বিয়োগ করতে হবে, করলে পাবো 18x। 60 থেকে 15 বিয়োগ করতে হবে, করলে পাবো 45, তাহলে 45y। এখান থেকে আমাকে বের করতে হবে x/y। তাহলে x/y যদি বের করতে হয়, 18x ছিল, নিচে একটা y আনতে হবে, তাহলে y লিখে দিলাম, কিন্তু 18 থেকে যাচ্ছে, তাহলে 18y লিখলাম, 18 18 কেটে যাবে, থাকবে x/y। তাহলে x/y আনার জন্য বাদিকটাকে আমি 18y দিয়ে ভাগ করেছি, তাহলে ডান দিকটাকেও তাই 18y দিয়ে ভাগ করতে হবে। y কেটে দিচ্ছি, 9 2 18, 5 9 45, এখানে 18 18 কাটছে, তাহলে পেলাম বা x/y সমান 5/2, অতএব x/y সমান 5:2, অর্থাৎ দুই প্রকার মিশ্রণ 5:2 অনুপাতে মেশাতে হবে। চারে আছে একটি কাজ মেরি ডেভিড একা যথাক্রমে 10 দিনেও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি 4 দিন এবং পরে ডেভিড 5 দিন কাজ করে চলে গেল। মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি মেরি ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করত, তবে কত দিনে কাজটি শেষ করত তা হিসাব করো। তাহলে প্রথমে কি করতে হবে, যে মেরি 10 দিনে কত কাজ করেছে, আর মেরি 4 দিনে কত কাজ করেছে, আর ডেভিড 5 দিনে কত কাজ করেছে বের করে নিতে হবে। তাহলে মোট কত কাজ হলো, সেই কাজটিকে এক অংশ থেকে বিয়োগ করলে অবশিষ্ট কাজ পাবো, যেটা মারিয়া 4 দিনে করবে। তাহলে প্রথমে মেরি আর ডেভিড কতটা কাজ করে গেল সেটা দেখতে হবে। তাহলে লিখবো, আমরা জানি যে সমগ্র কাজটি সমান এক অংশ। আমরা জানি যে সমগ্র কাজটি সমান এক অংশ। আচ্ছা, এরপরে মেরি 10 দিনে এক অংশ কাজ করছে। মেরি 10 দিনে কাজ করে,
সমান 1 অংশ। মেরি 1 দিনে কাজ করে সমান 1/10 অংশ। আর মেরি কাজ করেছিল 4 দিন। মেরি 4 দিনে কাজ করে, এখানে মেরি একা কথাটা লিখতে হবে, একা বা একাকী। মেরি একা 10 দিনে কাজ করে। আচ্ছা, 4 দিনে কাজ করে, 1 × 4/10 কাটাকুটি করলে এটা হচ্ছে সমান 2/5 অংশ। এটা করছে মেরি 4 দিনে। এরপরে ডেভিড 5 দিনে কত কাজ করছে বের করে নিতে হবে। ডেভিড একা 15 দিনে কাজ করে, সমান 1 অংশ। ডেভিড একা 1 দিনে কাজ করে সমান 1/15 অংশ। এরপরে ডেভিড করেছে 5 দিন কাজ। ডেভিড একা 5 দিনে কাজ করে সমান 1 × 5/15 অংশ। 5 × 5, 3 × 5 = 15 সমান 1/3 অংশ। তাহলে মেরি ও ডেভিড মোট কাজ কতটা হচ্ছে দেখে নিই। মেরি ও ডেভিড মোট কাজ করে সমান 2/5 অংশ আছে মেরির আর 1/3 অংশ আছে ডেভিডের। 5 এবং 3, 3 × 5 = 15 লসাগু। 5 দিয়ে ভাগ করলে আমরা 3 পাই। 3 দিয়ে 2কে গুণ, 3 × 2 = 6। 3 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15, 5 পাই, 5 × 1 = 5 অংশ সমান 11/15 অংশ। তাহলে এই কাজটা অলরেডি দুজন করে চলে গিয়েছে। এবার আসবে কি, এবার আসবে মারিয়া। মারিয়া এসে অবশিষ্ট কাজ করবে। তাহলে অবশিষ্ট কাজ কতটা দেখে নিই। অবশিষ্ট কাজের পরিমাণ এক থেকে 11/15 বিয়োগ করতে হবে। আমরা এটা মুখোমুখি করতে পারি, আবার অঙ্কের নিয়মে করতে পারি। তো যাই হোক, এখানে 15 ভাগের 11 ভাগ কাজ অলরেডি হয়ে গেছে। তাহলে 15 ভাগ থেকে 11 ভাগ গেলে আর থাকে 4 ভাগ। সেই জন্য এটা 4/15 অংশ কাজ বাকি আছে। বা অন্যভাবে করলে বলতে হয় যে 15 × 1 = 15, 15 থেকে 11 বিয়োগ করলে 4 হয়, 4/15 অংশ। তাহলে এই কাজটা এখনও বাকি আছে। এই কাজটা করবে মারিয়া, সেটা আবার 4 দিনে। তাহলে মারিয়া 4 দিনে কাজ করে এই অংশ। মারিয়া 4 দিনে কাজ করে সমান 4/15 অংশ। মারিয়া 1 দিনে কাজ করে সমান 4/15 এবং 4-এর পরে 1 দিয়েছি, তাহলে 4টা নিচে হবে, অর্থাৎ 1/4 অংশ। 4 কেটে দিলাম সমান 1/15 অংশ। তাহলে একদিনে মারিয়া কতটা কাজ করছে দেখে নিলাম। একদিনে ডেভিড কতটা কাজ করে জানা আছে এবং মেরি কতটা কাজ করে জানা আছে। একদিনে মেরি করে 1/10 অংশ কাজ, একদিন ডেভিড করে 1/15 অংশ, একদিনে মারিয়া করে 1/15 অংশ। তাহলে 3 জন একসাথে কাজ করলে একদিনে কত কাজ করবে আমরা এবার সেটা বের করতে পারবো। এই 3টি অংশ যোগ করতে হবে। 3 জনে একসাথে একদিনে কাজ করে 1/10 প্লাস 1/15 প্লাস 1/15 অংশ।
10, 15, 15 লসাগু 15, 10 দিয়ে ভাগ করলে 3 পাই, 3 1 3, 15 দিয়ে ভাগ করলে 2 পাই, 2 1 2, 15 দিয়ে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 1 গুণ, 2 1 2 অংশ সমান 5 7, 7/15 অংশ কাজ একদিনে করতে পারে। তাহলে কত দিনে কাজটি শেষ করতে পারবে, অর্থাৎ এক অংশ কাজ কত দিনে করবে সেটা বের করতে হবে। তাহলে 7/15 অংশ কাজ করে একদিনে, 3 জনে 7/15 অংশ কাজ করে সমান একদিনে, এক অংশ কাজ করে সমান 1/7/15 দিনে সমান 1 × 15/7 দিনে সমান 15/7 দিনে। তাহলে 7 দিয়ে 15কে ভাগ, 7 × 2 = 14, তাহলে সমান হলো 2/1/7 দিনে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, 10 15 15 এর লসাগু 30, আমি মুখে বলছি 30 বাট লিখেছি 15। তো এবার ঠিক আছে, 10 দিয়ে 30কে ভাগ করলে 2, এই 3 হলো, 15 দিয়ে 30কে ভাগ করলে 2, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে 30 হবে আর এখানে 30, এখানে 30, এখানে 30, এখানে 30। তাহলে 7 দিয়ে 30কে ভাগ করতে হবে, 4 7 28, তাহলে 4 সমান 4/2/7 দিনে। তাহলে 3 জনে একসঙ্গে কাজ করলে 4/2/7 দিনে কাজটি শেষ করতে পারত। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।